প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। গ্রাফেন্টো চ্যানেল আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের পর্বে আমরা দেখব ডিরেক্ট সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল। এই দুইটা টুল নিয়ে আজকে আমাদের পর্বটি সাজানো হয়েছে। তার মধ্যে প্রথম সিলেকশন টুল নিয়ে আলোচনা করছি। সিলেকশন টুল হচ্ছে ইলাস্ট্রেটর সফটওয়্যারের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত একটি টুল। এই টুলটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে। সাধারণত শেপ, টেক্সট, ইমেজ ইত্যাদি বিষয় সিলেক্ট করার জন্যে অ্যান্ড দেন অন্যান্য কাজ করার জন্যই হচ্ছে এই টুলটা ইউজ করা হয়। প্রিয় দর্শক, এটা মুখে মুখে বলে ওসাপিয়ে শেখানো যাবে না, সেই জন্যে অবশ্যই কম্পিউটার স্ক্রিনে আমাদের ফিরে যেতে হবে। তার আগে বলছি, সিলেকশন টুলের আইকনটা হচ্ছে একটা ব্ল্যাক কালার অ্যারো এবং এর শর্টকাট হচ্ছে ভি। আপনি শর্টকাট ভি চেপেও সিলেকশন টুলটা চুজ করতে পারেন, অথবা টুলবার থেকে ব্ল্যাক অ্যারোটা ক্লিক করেও আপনি সিলেকশন টুলটা চুজ করতে পারেন। যাই হোক, চলুন ফিরে যাই আমরা কম্পিউটার স্ক্রিনে সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল এই দুইটাই বিষয় নিয়ে আলোচনা করছি। আর হ্যাঁ, সিলেকশন টুলটা হচ্ছে ব্ল্যাক অ্যারো আর ডিরেক্ট সিলেকশন টুলটা হচ্ছে হোয়াইট কালার একটা অ্যারো, এবং ডিরেক্ট সিলেকশন টুলের শর্টকাট হচ্ছে এ। প্রিয় দর্শক, আশা করছি এই ভিডিওটা দেখলে, সম্পূর্ণভাবে দেখলে আপনি সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলটা সম্পর্কে ভালো আইডিয়া পেয়ে যাবেন। সিলেকশন টুলের ব্যবহারগুলো দেখার জন্য আমি কতগুলো শেপ এঁকে নিচ্ছি। শেপ কীভাবে আঁকতে হয় প্রিয় দর্শক, সেটা আমরা নিশ্চয়ই পরবর্তী কোনো টিউটোরিয়ালে সেটা নিয়ে আলোচনা করব। আপাতত আপনাদের দেখানোর জন্য আমি কতগুলো শেপ এঁকে নিয়েছি। সিলেকশন টুলের সবচেয়ে প্রথম এবং ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে সিলেক্ট করা বা নির্বাচন করা। যে কোনো অবজেক্টের উপরে সিলেকশন টুলটা সিলেক্ট থাকা অবস্থায়, সিলেকশন টুলের উপর ক্লিক থাকা অবস্থায় অন্য যে কোনো অবজেক্টের উপরে যদি আমি ক্লিক করি তাহলে এই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, এবং তার উপর আরেকটা অবজেক্টে যদি আমি ক্লিক করি তাহলে আগের যে অবজেক্টটা সিলেক্টেড ছিল সেটা ডিসিলেক্ট হয়ে নতুন যেটার উপর ক্লিক করেছি সেই অবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। যে কোনো একটা অবজেক্টকে সেটা সিলেক্ট করবে। একাধিক অবজেক্টকেও সিলেক্ট করা যায়, সেটা উপায় হচ্ছে অবজেক্টের বাইরে যে কোনো ফাঁকা জায়গা ক্লিক করে কম্পিউটারের মাউজের মাধ্যমে বা ল্যাপটপের যেটাতে আপনি কাজ করেন এভাবে ড্র্যাগ করে চেপে ধরে যদি আপনি ড্র্যাগ করেন বা টেনে দেন তাহলেও এটা এভাবে একাধিক অবজেক্ট সিলেক্ট হয়ে যাবে। সেটা যতগুলো অবজেক্ট আপনি সিলেক্ট করতে চান ততগুলো এভাবে সিলেক্ট করা সম্ভব। এটা হচ্ছে দ্বিতীয় উপায়। আরেকটা তৃতীয় উপায় হচ্ছে যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় কম্পিউটারের কিবোর্ডের শিফট চেপে যদি অন্য আরেকটা অবজেক্টের উপরে ক্লিক করেন তাহলে সেটাও সিলেক্ট হয়ে যাবে। এভাবে আরেকটার উপরে যদি আপনি ক্লিক করেন সেটাও সিলেক্ট হয়ে যাবে। এভাবে যতগুলো অবজেক্টের উপরে আপনি ক্লিক করবেন ততগুলো অবজেক্টই সিলেক্ট হয়ে যাবে। তারপর বাইরে ক্লিক করলে সবগুলো আবার ডিসিলেক্ট হয়ে যাবে। এটা হচ্ছে অবজেক্ট সিলেকশন করার ফাংশন। আরেকটা সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে যে কোনো অবজেক্টকে মুভ করা যায়। আপনি যে কোনো অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থায় ওই অবজেক্টের উপরে কার্সর রেখে যদি আপনি মাউসটা চেপে ধরে উপরে নিচে ডানে বামে যদি আপনি মুভ করেন তাহলে অবজেক্টটা যেখানে আপনি মুভ করবেন, নাড়াচাড়া করবেন, সেখানে এটা চলে যাবে, আগের জায়গা থেকে নতুন অবস্থানে চলে যাবে। সেটা চাইলে একাধিক অবজেক্টকেও করা সম্ভব। যতগুলো অবজেক্ট আপনি সিলেকশন অবস্থায় থাকবে ততগুলো অবজেক্টই আপনি মুভ করতে পারবেন। তৃতীয় কাজ হচ্ছে আপনি যে কোনো অবজেক্টকে মডিফাই করতে পারবেন, অর্থাৎ ছোটো বড়ো করা যাবে। সিলেক্ট থাকা অবস্থায় দেখেন, খেয়াল করেন, যে কোনো একটা অবজেক্ট সিলেক্ট থাকা অবস্থা এটার চারপাশে কতগুলো সিম্বল শো করছে। হ্যাঁ, এগুলোকে অ্যাঙ্কার পয়েন্ট বলে, সিম্বল শো করছে। এগুলো ধরে যদি হচ্ছে আপনি ওই অ্যাঙ্কার পয়েন্টের উপরে যখন আপনি কার্সরটা নেবেন তখন একটা অ্যারো চিহ্ন শো করবে উপরে নিচে। যদি আপনি বা যখন পাশাপাশি যান তাহলে ডানে বামে শো করবে, কর্নারে গেলে কৌণিকভাবে শো করবে। তখন যেখানে রাখবেন সেখানে এই অ্যারো চিহ্নটা শো করার পর যদি আপনি উপরের দিকে দেন তাহলে এটা
উপরের দিকে এক্সটেনশন হবে। যদি এটা আপনি যখন যদি ডান পাশে রাখেন, ডান পাশে রাখার পর অ্যারো চিহ্নটা শো করার পর যদি এটা আপনি ডানে চাপেন, এটা ডানের দিকে একটু এক্সটেনশন হবে। যদি যখন একটা কর্নারে রাখেন কার্সরটা, কর্নারে ওই কর্নার অ্যারোটা শো করার পর যদি আপনি এটা এই কর্নারের দিকে আপনি টেনে দেন, তাহলে যতটুকু রাখবেন ততটুকু এটা কর্নারের দিকে এক্সটেনশন হয়ে যাবে। এভাবে আপনি এটা বড় করতে পারেন অথবা ছোটও করতে পারেন। হ্যাঁ, বড়ও করতে পারেন, আপনি ছোটও করতে পারেন। যখন শেপ বা অবজেক্টের সাইজ এভাবে রিসাইজ করা যায়। আবার একইভাবে দেখেন এখানে আরেকটা কাজ করা সম্ভব, সেটা হচ্ছে যে অবজেক্টের উপরে আমার সিলেকশনটা করা আছে, সেই অবজেক্টের 4টা কর্নারে ভিতর দিকে দেখেন আরেকটা ছোট্ট করে ডট চিহ্ন দেখাচ্ছে। এটার আপনার কর্নারগুলোকে রাউন্ড করার আর সিম্বল, যে এটা বোঝাচ্ছে যে কর্নারগুলোকে আপনি রাউন্ড করতে পারেন। এই ডটটার উপরে চেপে ধরে যদি আপনি ভিতর দিকে টেনে দেন, তাহলে কর্নারটা রাউন্ড হয়ে যাবে। আপনি যতটুকু রাউন্ড করতে চান, কর্নারটা যতটুকু রাউন্ড করতে চান ততটুকু এটা রাউন্ড হয়ে যাবে। এইটার আরেকটা সিস্টেম আছে, এটা এখানে রেখে রাউন্ড করা সম্ভব। আবার উপরের দিকে দেখেন একটা, যে আমরা প্রথম টিউটোরিয়ালে আমাদের প্রথম ভিডিওটাতে যে কম্পিউটারের ইন্টারফেস পরিচিতির বিষয়ে যে আমাদের টিউটোরিয়ালটা ছিল, সেই টিউটোরিয়ালে একটা বিষয় আমরা বলেছিলাম যে মেনু বারের নিচে এটা অপশন বার বা কন্ট্রোল বার। যদি সেই ভিডিওটা আপনার দেখা না হয়ে থাকে, প্রয়োজনীয় ভিডিওটা আপনি দেখে আসতে পারেন, তাহলে আপনার জন্য বিষয়টা বুঝতে অনেক সুবিধা হবে। ওই অপশন বারের একটু ডানের দিকে দেখেন একটা এই কর্নারের অপশন আছে, কর্নার রেডিয়াস। এখানে যদি আপনি চান যে কর্নারটা আপনার নির্দিষ্ট পরিমাণে পার্সেন্টেজ অনুযায়ী আপনি কমাতে চান বা বাড়াতে চান, সেক্ষেত্রে এখানে আপনার পরিমাণটা উল্লেখ করে দিতে হবে। যদি আপনি 25 ডিগ্রির অ্যাঙ্গেলের কথা বলে, তাহলে 25 ডিগ্রি অ্যাঙ্গেল এটা কর্নারটা কমে যাবে, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু। যদি এটা আপনার নির্দিষ্ট মাপের প্রয়োজন হয়, আর যদি আপনার আনুমানিকভাবে এটা আপনি টেনে দেন, তাহলে যতটুকু চান ততটুকু এটা আপনার রাউন্ড করা সম্ভব। এরপরে আসি কিভাবে সেটা রোটেট করা যায় বা ঘোরানো যায়। যে কোনো অবজেক্টের আপনি যখন রাখবেন, সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর অবজেক্টের যে কোনো কর্নারে যখন আপনি কার্সরটা নেবেন, আরেকটা অ্যারো চিহ্ন শো করবে, সেটা কৌণিক আকারে একটা অ্যারো চিহ্ন শো করবে। হ্যাঁ, একটু বাঁকা করে দেওয়া কার্ভ টাইপের একটা অ্যারো চিহ্ন শো করবে। তখন এটা আপনি এই অবস্থা শো করা অবস্থা যদি আপনি মাউসের ক্লিক বাটনটা চেপে আপনি রোটেট করেন, এটা রোটেট হয়ে যাবে। আপনি যতটুকু করতেছেন ততটুকু রোটেট হয়ে যাবে। আপনি যদি নির্দিষ্ট পরিমাণে চান, সেটা এখানে আপনার ওই কর্নারের পাশে দেখেন এটার পরিমাণটা শো করছে, সেটা দেখেও আপনি ছেড়ে দিলে অতটুকুই হবে। আর যদি আপনার আনুমানিকভাবে দেন, তাও সেটা ততটুকুই হবে। এভাবে এগুলো রোটেট করা সম্ভব। যে কোনো অবজেক্টকে এভাবে আপনার প্রয়োজন অনুযায়ী রোটেট করা সম্ভব। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সিলেকশন টুলের ব্যবহার। আমি যদি সংক্ষেপে আরেকবার বলি, সিলেকশন টুলতে যে কোনো সিলেক্ট করা যায়, অবজেক্টকে মুভ করা যায়, অবজেক্টকে ছোট বা বড় করা যায়, এবং যে কোনো অবজেক্টকে রোটেট করা যায়। তারপরে আসুন প্রিয় দর্শক, ডাইরেক্ট সিলেকশন টুলের ব্যবহারটা আমরা দেখি। ডাইরেক্ট সিলেকশন টুলটার আইকনটা সিলেকশন টুলের মতোই, কিন্তু সিলেকশন টুলটা ছিল ব্ল্যাক কালার, আর ডাইরেক্ট সিলেকশন টুলের আইকনটা হোয়াইট কালার, একটা হোয়াইট কালার এরো। এবং ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ। সিলেকশন টুলের শর্টকাট ছিল ভি, আর ডাইরেক্ট সিলেকশন টুলের শর্টকাট এ। আপনি
ডিরেক্ট সিলেকশন টুলের আইকনের উপর ক্লিক করে ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আসতে পারেন, অথবা কিবোর্ডের চেপেও আপনি ডিরেক্ট সিলেকশন টুলটা নিয়ে আসতে পারেন, যেভাবে আপনার সুবিধা। এখন দেখি ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহারগুলো কীভাবে করা যায়। অর্থাৎ যদি আমি সহজভাবে বলতে চাই, সেটা হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে অবজেক্টের এক বা একাধিক অংশ আলাদা করে সিলেক্ট বা এডিট করা যায়। কিভাবে সেটা সম্ভব, চলুন তাহলে দেখি। আমরা ডিরেক্ট সিলেকশন টুলের আইকনের উপর ক্লিক করার পর, রাইট ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখাবে। প্রথম হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল, সেটা আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখন যে কোনো অবজেক্টের যদি আমি এই শেপটার এই কর্নারটা সিলেকশন করতে চাই, শুধু এই কর্নারটাই সিলেকশন হয়েছে। এই কর্নারে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে, এই যে পয়েন্টটা দেখা যায় এটাকে বলা হয় অ্যাঙ্কার পয়েন্ট। এখন শুধু এইটাই সিলেক্ট হয়েছে, আমি শুধু এটা নিয়ে কাজ করতে পারবো। আমি যদি শুধু এটা সিলেক্ট করতে চাই, শুধু এটা সিলেক্ট হবে, আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি শুধু এটা সিলেক্ট করতে চাইলে এটা সিলেক্ট হবে, আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে। আমি শুধু যদি এটা সিলেক্ট করতে চাই, আগেরটা ডিসিলেক্ট হয়ে যাবে। শুধু অ্যাঙ্কার পয়েন্টগুলো সিলেক্ট হবে ডিসিলেকশনের মাধ্যমে। তো অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট হলে সেটাতে কীভাবে কাজ করা সম্ভব। এখন আমি এটা সিলেক্ট করার পর, এই কর্নারটা সিলেক্ট করার পর আমি যদি এটা মুভ করি উপরে বা নিচে, তখন শুধু এটার উপরে বা নিচের অংশটাই, ওই কর্নারের অংশটুকুই মুভ হবে। আমি যতটুকু নিতে চাই শুধু এটাই মুভ হবে, ছোটো বা বড় হবে বা মুভ করতে চাইলে মুভ হবে। এবং একইভাবে ওই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে সিলেক্ট থাকা অবস্থায় আমি যদি ওই যে ভিতরের যে একটা ডট চিহ্ন দেখাচ্ছে, এটা দিয়ে যদি আমি কর্নারটা রাউন্ড করতে চাই, ওই আগের মতোই একটা কর্নারে শুধু রাউন্ড হবে, আমি যে কর্নারটার সিলেকশন অবস্থায় আছে। তারপর অ্যাঙ্কার পয়েন্টের আরেকটা কাজ হচ্ছে, ডিরেক্ট সিলেকশন টুলের আরেকটা কাজ হচ্ছে যে এখন অ্যাঙ্কার পয়েন্টকে এটা স্মুথ করার কাজে ব্যবহার করা যায়। যেমন আমি এই যে এখানকার একটা পয়েন্ট নিয়ে আমি এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দেখুন ওই অ্যাঙ্কার পয়েন্টের পাশে একটা বা দুইটা করে হ্যান্ডেল দেখাচ্ছে, এগুলোকে বলা হচ্ছে হ্যান্ডেল। এই হ্যান্ডেল ধরে আপনি এই হ্যান্ডেলের উপর মাথা চেপে ধরে আপনি চাইলে এই অংশটুকু আপনি আরেকটু স্মুথ অথবা বাঁকা বা সোজা আপনার যেভাবে প্রয়োজন আপনি করতে পারেন। হ্যাঁ, তাহলে শুধু এই অংশটুকুই হচ্ছে মুভ হবে, হ্যান্ডেলটা যেখানে আছে। এই হ্যান্ডেল ধরে আমি যদি আরেকটু এটা বড় করতে চাই এই অংশটুকু, তাহলে এই অংশটুকু আরেকটু বড় করা সম্ভব। আপনার অ্যাঙ্কার পয়েন্ট সিলেকশন থাকা অবস্থায় ওই হ্যান্ডেল ধরে আপনি চাইলে এই অংশটুকু আপনার মতো করে আপনি এডিট করতে পারেন। আমি যদি অংশটা একটু ভিতরে চেপে দিতে চাই, এই অংশটা যদি একটু ভিতরে চেপে দিতে চাই, তাহলে সেটা করা সম্ভব। আরেকটা কাজ হচ্ছে যে কোনো অ্যাঙ্কার পয়েন্টকে সরিয়ে দেয়া। আমি চাচ্ছি যে হচ্ছে আমি এই শেপের এই কর্নারটা আমি রাখবো না, তাহলে সেটা এই কর্নারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলতে সিলেক্ট থাকা অবস্থায় যদি আমি এটা ডিলেট চেপে দিই, তাহলে এই কর্নারটা ডিলেট হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি। অথবা যদি আমি চাই যে এটার এই কর্নারটা আমি রাখবো না, এই কর্নারটা সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে যদি আমি ডিলেট চেপে দিই, এই কর্নারটা চলে যাবে। যদি আমি এই কর্নারটা রাখতে না চাই, এটা ডিরেক্ট সিলেকশন টুলের মাধ্যমে সিলেক্ট করার পর ডিলেট চাপলে এটার এই কর্নারটা চলে যাবে। প্রিয় দর্শক, এই ছিল আজকের পর্বের সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুলের ব্যবহার। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। যদি তারপরে বুঝতে অসুবিধা হয়, ভিডিওটা আপনি আবার দেখেন, আরেকবার বারবার দেখেন, তাহলে আপনার আশা করি বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। এবং প্র্যাকটিস করেন, যেভাবে দেখিয়েছি সেভাবে আপনি প্র্যাকটিস করেন, তাহলে আপনার বুঝতে সুবিধা হবে। পরবর্তী পর্বে আমরা ম্যাজিক ওয়ান টুল এবং লেসো টুল, এই দুইটা টুল নিয়ে আলোচনা করব।
আজকে তাহলে এই পর্যন্তই। এভাবে একটা, দুইটা বা তিনটা করে টুল নিয়ে আমরা ইলাস্ট্রেটরের সবগুলো পর্ব সাজানোর চেষ্টা করছি। যদি ধারাবাহিকভাবে প্রত্যেকটা পর্ব দেখেন, আশা করছি আপনার ইলাস্ট্রেটরের জন্য আলাদা কোনো টিউটর লাগবে না, আপনি নিজে থেকেই শিখে ফেলতে পারবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য।